ভারতকে 2-0 গোলে হারানোর পর বাংলার বাঘিনীদের নেক্সট মিশন হচ্ছে নেপাল। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ভারত ম্যাচটা কেমন ছিল এন্ড নেক্সট ম্যাচ বাংলাদেশের নেপালের সাথে যে ম্যাচটা আছে 4 ফেব্রুয়ারি, সেই ম্যাচটা বাংলাদেশের কেমন হইতে যাইতেছে এন্ড নেপালের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে, আমার প্রেডিকশনটা কি থাকবে এন্ড ওভারঅল টোটাল নেপাল ম্যাচের প্রি ম্যাচ ডিসকাশন থাকবে ভিডিওর নেক্সট অংশে। সো প্রথমে সাফ আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপকে ভারতকে আমরা দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে হারাই দিছি, যেটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। ভারতকে যে কোনো ইভেন্টে হারানোই গর্বের বিষয়। আর বর্তমান যে সিচুয়েশনটা বাংলাদেশ চলতেছে স্পোর্টস এর মধ্যে, যেটা আমরা ক্রিকেটকে লক্ষ্য করলে দেখতে পারবো যে বাংলাদেশ ভারতের মধ্যে যে টেনশন, যে ঝামেলা চলতেছে, সম্ভবত তারপরে এইটাই প্রথম ম্যাচ বাংলাদেশ ও ভারতের যে কোনো ম্যাচ, এটা উচিত জবাব দিতে পারছি আমরা, দাঁত ভাঙা জবাব দিতে পারছি ভারতকে, যেটা তারা সারা জীবন মনে রাখবে ভাই। যে যেই পলিটিক্সটা খাটায় বাংলাদেশ দলকে ভাই ওয়ার্ল্ড কাপ খেলতে দিল না, বা যেরকম সিস্টেমে সিকিউরিটি রিজন যেটাই বলেন, যত যাই বলেন, ভারত বাংলাদেশ যে উত্তেজনাটা চলতেছে, তার মধ্যে প্রথম ম্যাচটাই আমরা কিন্তু ভারতকে 2-0 গোলে হারাই দিছি। সো ওই ম্যাচটা কেমন ছিল আমাদের জন্য, ওই ম্যাচটা যদি আমরা বলি, আমরা যে প্রথম গোলটা করতে পারছিলাম, তার আগে মোটামুটি ভারত ভালোই করতে পারছিল, বাট প্রথম গোলের পর থেকে বাংলাদেশ একটানা 69 মিনিট পর্যন্ত টোটাল ডমিনেট করে রাখছে ভাই। একেবারে আপনি বলতে পারেন এর মাঝখানে আমরা হাফ টাইমের আগে 2-0 গোলে লিড নিয়ে হাফ টাইমে যাইতে পারছিলাম, তারপরে হাফ টাইমের পর থেকে আমরা অনেক বেটার করতে পারছি, যেটা অসম্ভব ভালো ছিল। আমি জানি না পিটার বাটলারের মাথায় কি কাজ করতেছিল, সে 70তম মিনিটে যখন দুইটা সাবস্টিটিউশন নেয় বাংলাদেশকে, তখন অল অফ এ সাডেন খেলাটাকে একেবারে স্লো ডাউন করে ফেলছিল বাংলাদেশের, এন্ড তারা চেষ্টাই করে না আর গোল করার জন্য। আর যদি গোল করার চেষ্টা করতে হয়তো আমরা আরো 2-1টা গোল দিতে পারতাম ভারতকে। এই সময়ের মধ্যে যখন আমরা তাদেরকে গোল করার কোনো চেষ্টা করতেছিলাম না, তখন ভারত উল্টা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করার ট্রাই করতেছিল, বাট কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। আমাদের গোলকিপার, ডিফেন্স লাইন যথাযথ তাদের নিয়মগুলো, বা যেটা বলতেছি যথাযথ তাদের দায়িত্বগুলো পালন করতে পারছে, এন্ড আমরা এই ম্যাচটা 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারছি। সো কংগ্রাচুলেশন টু পিটার বাটলার বাহিনী ভাই, এন্ড আন্ডার-19 চ্যাম্পিয়নশিপটা আমাদের ডিফেন্ড করার আরো একটা সুযোগ আমাদের কাছে চলে আসে, যদিও আমরা এইবারকার সাব চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই। সো এই ম্যাচটা বাদ যাক, আমরা এখন কথা বলবো আমাদের নেপাল ম্যাচটা নিয়ে। নেপাল ম্যাচে আমাদের দেনা পাওনা কি বা চাওয়া পাওয়া কি আমাদের? সো প্রথমেই বলি, আমরা অলরেডি এই গ্রুপের টপে অবস্থান করতেছি। আমরা এই গ্রুপে নেপালকে হারাইছি, আমরা এই গ্রুপে প্রথম ম্যাচে ভুটানকে 12-0 গোলে হারাইছি, এন্ড ইন্ডিয়াকে 2-0 গোলে হারাইছি। টোটাল 2 ম্যাচে আমরা এখন পর্যন্ত 14টা গোল করে ফেলছি, যেটা কোনো টিমই করতে পারে না এখন পর্যন্ত এই সাব চ্যাম্পিয়নশিপে, এইবারের আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপে। সো বাংলাদেশ কিন্তু দুর্দান্ত একটা ফর্মে রয়েছে, যেটা আরো একটা জিনিস হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত একটা গোলও হজম করে নাই টোটাল এই সাব চ্যাম্পিয়নশিপে। দুইটা ম্যাচে ক্লিন শিট রাখতে পারছে আমাদের গোলকিপার, আমাদের ডিফেন্ডাররা অসাধারণ ফর্মে আছে। তো নেপালের বিপক্ষে আমাদের ট্যাকটিক্সটা কি থাকবে, আমাদের আশাটা কি থাকবে? নেপালের বিপক্ষে যদি আমরা জিততে পারি তাহলে আমরা ফাইনালে চলে যাবো, এটা কনফার্ম। আর যদি নেপাল আমাদের সাথে জিতে যায়, তাহলে নেপালের আশা বাইচা থাকবে ফাইনালে যাওয়ার। কিন্তু নেপালের কিন্তু শিওর কোনো কাহিনী নাই যে সারা ফাইনালে যাবে। ফাইনালে যাইতে হলে তাদেরকে বাংলাদেশকে হারাইতে হবে। তো এখন কথা হইতেছে, এইবারকার আন্ডার-19 সাব ওমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শক্তিমত্তর জায়গাটা কোথায় ভাই? সো প্রথমেই যদি আমরা বলি, শক্তিমত্ত জায়গার অন্যতম জায়গাটা হচ্ছে অ্যাটাকিং জোন বা আক্রমণ ভাগ, আপনি বলতে পারেন। আক্রমণ ভাগে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই গোল পাচ্ছে। সো আমরা যদি প্রথমে বলি আর কি, আক্রমণ ভাগে ভাই মুনকি আক্তার, আলাপি আক্তার নিয়মিত গোল করতে পারতেছে ভাই, নিয়মিত গোল করতেছে। আর যদি আমরা বলি শুধু আক্রমণ ভাগ বা অ্যাটাকিং জোনই যে আমাদের ভালো, এইটাও না ভাই। আমরা 2 ম্যাচে যদি এবার 14টা গোল করে ফেলছে, এন্ড আরো একটা কাহিনী কি জানেন, আমরা এখন পর্যন্ত এই 2 ম্যাচের একটা ম্যাচে কোনো গোল কনসিডার করি নাই। তাহলে তো বুঝতেই পারতেছেন শুধু অ্যাটাকিং জোনই ভালো এমনটা নয়, আমাদের রক্ষণ ভাগ তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারতেছে, এন্ড তাদের ওভারকাম করতেছে সবকিছুতে, যার কারণে এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে আমরা ক্লিন শিট রাখতে পারছি নিজেদেরকে। সো নেপালের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয় হলো বাংলাদেশের রক্ষণভাগকে পার করা, বাংলাদেশের গোলকিপারকে পার করে গোল প্রদান করা, যেটা একেবারে অসম্ভব প্রায় কাজ বাংলাদেশকে। যদি আমি বাংলাদেশ হিসাবে বলতেছি না, টোটাল টুর্নামেন্টটা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশ টোটাল আউটকাম করে ফেলছে, টোটাল প্রত্যেকটা টিমকে ভাই ওন করে বসছে বাংলাদেশ। সো বাংলাদেশ অসাধারণ টুর্নামেন্ট শুরু করছে, এন্ড বর্তমানে ভালো করতেছে, এন্ড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করার খুবই দ্বারপ্রান্তে বাংলাদেশ। আমরা নেপাল ম্যাচে কেমন করতে পারবো, যদিও আমরা 2টা ম্যাচে ভাই 14টা গোল করে ফেলছে, বাট নেপালের বিপক্ষে মোটেও ম্যাচটা ইজি হবে না, কেননা নেপালের হোম গ্রাউন্ডে খেলা হইতেছে, পোখরাতে আমরা খেলবো। এন্ড 4 ফেব্রুয়ারি সম্ভবত বিকাল 3:15 ম্যাচটা শুরু হবে নেপালের বিপক্ষে। নেপালের হোম ক্রাউড থাকবে, তাদের চেনা জানা মাঠ থাকবে, সবকিছু অ্যাডভান্টেজ তাদের থাকবে। বাট অল অফ এ সাডেন যদি আমরা বলি, আমাদের অ্যাটাকিং জোন এবং রক্ষণ ভাগ বা ডিফেন্সিভ জোন আপনি যদি বলেন, তারা যদি 2বার ক্লিক করে, আমাদের চান্সেস
অন্তত 80 থেকে 90% উইন সিচুয়েশন থাকবে। আর উইনিং সিচুয়েশন যদি বাংলাদেশ রাখতে পারে, তাইলে বাংলাদেশ এইবারকার সাপ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো জিনিস। ভিডিও লাস্ট অপশন বাংলাদেশের প্রেডিকশন বা স্টার্টিং 11টা কেমন হইতেছে, আমার মতে বাংলাদেশের স্টার্টিং 11 যেমন হইতে পারে, যদি আপনাদের সাথে একটু শেয়ার করি বাংলাদেশের স্টার্টিং 11টা কেমন হইতে পারে। সো স্টার্টিং 11 এর প্রথমে যদি আমরা বলি, আমাদের গোলকিপার ভাই ইয়ারজান বেগম, ওর কোনো ভাই বিকল্প নাই, অসাধারণ গোলকিপার। এন্ড আমি যখন আজকে লাইভ করতেছিলাম এই ম্যাচটা নিয়ে, বাংলাদেশ ভারত ম্যাচটা নিয়ে, তখন আমাকে অনেকজন বলতেছিল ভাই ইয়ারজান বেগম অনেক ভালো গোলকিপার দিবে, কারণ আমি কোনো ম্যাচে দেখি নাই এখন পর্যন্ত। এন্ড আজকের ম্যাচেও আমি লাইভ স্ট্রিমে আসছি, সেকেন্ড হাফের অর্ধেক হয়ে গেছে, তখন আমি লাইভ স্ট্রিমে আসা শুরু করছিলাম। সো ইয়ারজান বেগমকে আমরা গোলকিপার হিসেবে রাখতে পারতেছি, বিশ্বস্ত দেয়াল আপনারা বলতে পারেন আমাদের ইয়ারজান বেগম এই আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের। দেন সেকেন্ডে আমাদের অধিনায়ক এবং রক্ষণভাগের নেত্রী আপনি বলতে পারেন, গত বছর গোলও দিছে একটা, অর্পিতা বিশ্বাস, বাংলাদেশের অধিনায়ক রক্ষণভাগ দ্বিতীয় প্লেয়ার আমার। এন্ড তৃতীয় প্লেয়ার যদি আমরা বলি সুরভি আক্তার আরেফিন, শক্তিশালী ডিফেন্ডার ভাই, আপনাকে মানতে হবে ভাই, শক্তিশালী ডিফেন্ডার সুরভি আক্তার আরেফিন। দেন জয়নব বিবিরিদা, তাকে কে না চিনে ভাই, জয়নব বিবিরিদা রক্ষণভাগের অন্যতম ভরসার নাম ভাই জয়নব বিবিরিদা। দেন কারণ চিং মারবা, মিডফিল্ডের প্রাণ, আমাদের মিডফিল্ডের প্রাণ কারণ চিং মারবা। দেন পূজা দাস, মাঝ মাঠের ডিস্ট্রিবিউশন যেগুলো করে পূজা দাস, তার মধ্যে অন্যতম। এন্ড থ্রোইন যতগুলো আমরা রাইটিং দিয়ে যতগুলো থ্রো পাই সবগুলাই এই পূজা দাস নিয়ে থাকে। দেন মামুনি চাকমা, মামুনি চাকমাকে কে না চিনে ভাই, ন্যাশনাল টিমের প্লেয়ার মামুনি চাকমা, উইং দিয়ে ভাই দারুণ আক্রমণ সাজাইতে পারে মামুনি চাকমার। দেন আলাপি আক্তার ফরওয়ার্ড, যিনি ভারতের বিপক্ষেও গোল পাইছে ভাই, আলাপি আক্তার আমার 8 নম্বর প্লেয়ার হিসাবে গেল। আমার 9 নম্বর প্লেয়ার হিসাবে থাকে মুনকি আক্তার ভাই, টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতা। ভুটানের বিপক্ষে মুনকি আক্তার ভাই হ্যাটট্রিক সহ 4টা গোল করছে ভাই, হ্যাটট্রিক সহ 4টা গোল একটা ম্যাচেই করছে মুনকি আক্তার। সো আমার প্রেডিক্টেড স্টার্টিং 11 মুনকি আক্তার অন্যতম ভরসার প্রতীক হইতে যাইতেছে। দেন তৃষ্ণা রানী মাঝমাঠ ও আক্রমণ বাকের যোগসূত্র হিসাবে যে কাজ করে, তৃষ্ণা রানী তার উপরও ভরসা রাখতে হচ্ছে। দেন সুরভি আকন্দপ্রীতি অন্যতম মূল স্ট্রাইকার। এইটাই হচ্ছে আমার স্টার্টিং 11 এর মূল 11। এটা হচ্ছে স্টার্টিং 11 নেপালের বিপক্ষে যদি আমরা এই স্টার্টিং 11টা নিয়ে নামতে পারি, আশা করি আমাদের রক্ষণভাগ যদি আমাদেরকে নিরাশ না করে, আক্রমণ ভাগ আমাদেরকে নিরাশ করবে না, আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে পারবো ইনশাল্লাহ। সো এটাই ছিল আমাদের এই ভিডিওর মূল টপিক, যে আমাদের এই স্টার্টিং 11 কেমন হবে, নেপালের বিপক্ষে আমরা কেমন করবো। সো বাংলাদেশের ম্যাচের জন্য শুভকামনা থাকলো। আমরা এই ম্যাচেও কিন্তু লাইভ স্ট্রিমে থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। 2:40 থেকে আমরা লাইভ স্ট্রিমে থাকার ট্রাই করবো। 4 ফেব্রুয়ারি ঠিক 2:40 লাইভে যুক্ত হয়ে যান। আপনার মতামত আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। এন্ড আপনাদের প্রত্যেকটা মতামতই আমি গুরুত্ব সহকারে কথা বলে থাকি, টেকনিক্যাল বিষয় নিয়েও আলোচনা করে থাকি। সো এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাভ ইউ এভরিওয়ান।